সুইচ ওটি আছে, ওটি আপনার কাছে আছে সুইচ। শেয়ার করে দেয়। আমি দেখেছি ওদের সাথে মিটিং করলাম। আচ্ছা দিবেনি, পরে টাঙ্গায় দিবেনি। বাবা তোমরা যারা জয়েন করছো বলো তো সাউন্ড ঠিক আছে কিনা, আর ভালো দেখা যাচ্ছে কিনা। থেকে শেয়ার করে দাও। তোমরা যারা জয়েন করছো একটু জানাও তো বাবা। কোনো ভাবনা নাই। বাবা একটু বলো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। যদি দেখা ঠিকঠাক যায় তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা বাবারা, আমরা প্রাণী জগতের যত পর্ব আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পর্বটা আমরা সেটা পড়বো এখন, কর্ডাটা। আমরা আজকে কর্ডাটার বৈশিষ্ট্যগুলো পড়ব। আমরা সেফালোকর্ডাটা এবং ইউরোকর্ডাটা উপপর্ব পড়ব। ভার্টিব্রাটা উপপর্ব পরের ক্লাসে পড়ব। তোমরা সবাই মনোযোগী হও। আমরা প্রথমেই কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য বলবো। আর ওই বিষয়টা একটু জানাই দিয়ে রাখি তোমাদের, আমাদের কাছে যারা অনলাইন পেইড ব্যাচে ভর্তি হচ্ছ, তোমাদের পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। অনলাইন ব্যাচের পরীক্ষা পরীক্ষা দুইভাবে দিতে পারবা। আমাদের বগুড়ার যারা আছো তারা অফলাইনে এসে পরীক্ষা দিতে পারবা। প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার পরীক্ষা দিতে পারবা। আমরা রুটিনটাও তোমাদের জানাই দিব। এই বৃহস্পতিবারে পরীক্ষা দিবা যারা অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছ, পরীক্ষাটা দিবা
10:30 থেকে 11টার মধ্যে। অনলাইন ব্যাচে যারা ভর্তি হচ্ছে তারা, অফলাইন ব্যাচের হিসাব তো আলাদা। আর যারা অনলাইনেই পরীক্ষা দিতে চাও সেই ব্যবস্থাও আছে, আমরা অনলাইনেও পরীক্ষা নিব। আমরা কিভাবে পরীক্ষা নিব, কোন টপিকের ওপর পরীক্ষা হবে, এটা আমরা আগামীকাল তোমাদের SMS করে জানিয়ে দিব। ওকে বাবা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষাটা শুধু পেইড ব্যাচের যারা তারা দিতে পারবে বাবা, যারা ভর্তি হচ্ছ তারাই দিতে পারবা। ফ্রি ক্লাস তো সবার জন্যই, কিন্তু পরীক্ষাটা দিতে পারবা শুধু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা। ওকে, হ্যাঁ হ্যাঁ, আর সবার জন্য যে পরীক্ষাটা প্রাণীবিদ্যার 1 আর 4 নম্বর অধ্যায়ের উপর, সেটা তো সবাই দিতে পারবা। অলরেডি 2000-এর উপর রেজিস্ট্রেশন করছে আমাদের এই পরীক্ষার জন্য। তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন করে ফেলে দিও। পরীক্ষাটা মার্চ মাসের 14 তারিখে, সেটা প্রথম পুরস্কার ঘোষণা করা আছে আইপ্যাড। ওকে বাবারা, করডাটা পর্ব আমরা পড়ানো শুরু করলাম। মনোযোগ, অন্যদিকে আর মনোযোগ রেখো না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে না পড়লে হবে না। আমাদের পর্ব করডাটা। বাবারা, আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি যে কর্ড মানে দড়ি, দড়ি মানে রজ্জু। তোমরা যেমন পড়ো ভোকাল কর্ড, স্বররজ্জু। তাহলে কর্ড মানে দড়ি বা রজ্জু, আর এটা শব্দের অর্থ হলো বহন করা। তাহলে কর্ডাটা শব্দের অর্থ হলো রজ্জু বা দড়ি বহন করা। এই পর্বের প্রাণীরা কেউ কেউ ভ্রূণাবস্থায়, কেউ কেউ আজীবন পিঠের মধ্যরেখা বরাবর একটা দড়ি বহন করে, সেই দড়িটার নাম নটোকর্ড। সেই দড়িটার নাম নটোকর্ড। এই দড়িটাকে আমরা কেন নটোকর্ড বললাম? কারণ পিঠের মধ্যরেখা বরাবর আছে, এই জন্য। নটো মানে পিঠ, ব্যাক বা পিঠ, কর্ড মানে রজ্জু। তাহলে নটোকর্ড হলো পিঠের মাঝখানের রজ্জু বা দড়ি। এটা করডাটা পর্বের কারো কারো আজীবনই থাকে, কারো কারো শুধু ভ্রূণাবস্থায় থাকে। তাহলে করডাটা পর্বের প্রাণীরা কেউ কেউ ভ্রূণাবস্থায়, কেউ কেউ আজীবন পিঠের মধ্যরেখা বরাবর একটা দড়ি বহন করে, এই দড়িটার নাম নটোকর্ড। বাবারা, করডাটা পর্বের প্রাণীদের মৌলিক বৈশিষ্ট্য হলো 5টা। আজমল স্যারের বই অনুসারে মৌলিক বৈশিষ্ট্য হলো 5টা। তো আমরা এবার সেই মৌলিক বৈশিষ্ট্য 5টা আগে পড়ব। তোমাদের সবার মনোযোগ সব সময় বেশি বেশি থাকতে হবে পড়ার দিকে। আমাদের বুঝে বুঝে না পড়লে হবে না, খেয়াল রাখো সবাই। দেখি, করডাটা পর্বের প্রাণীদের আমি যে বললাম কারো কারো ভ্রূণাবস্থায়, কারো কারো আজীবন নটোকর্ড থাকে। এই যে ধরো, এটা হলো সেই নটোকর্ড। বাবারা, নটোকর্ডটা কিন্তু নিরেট। নটোকর্ডটা কেমন বলো তো বাবা? নিরেট, এটা ফাঁপা নয়। তাহলে নটোকর্ডটা আমরা বলবো হলো নিরেট। এবং যারা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী, তাদের এই নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাদের নটোকর্ড এই মেরুদণ্ড দ্বারা রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়। তাহলে নটোকর্ড নিরেট। করডাটা পর্বের সবার নয়, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। যদি বলো মেরুদণ্ড কি? যে দণ্ড শরীরের একটা মেরু থেকে আর একটা মেরু পর্যন্ত বিস্তৃত, যে দণ্ড শরীরের একটা মেরু থেকে আর একটা মেরু পর্যন্ত বিস্তৃত, সেটাকে বলে মেরুদণ্ড।
দেখি বলো তো কেমন পারো, কেমন মনে আছে তোমাদের? পুরুষ মানুষের মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য কত আর মহিলাদের কত? কে কে পারো কমেন্ট করো। পুরুষের এবং মহিলার মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য কত? হু হু গিভ মি অ্যান্সার, দেখি লেখো দেখি। পুরুষের এবং মহিলার মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য কত? পাচ্ছিস না? পুরুষের এবং মহিলাদের মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য কত? দেখি কমেন্ট করো একটু দেখি। কেউ উত্তর করতেছ না তো দেখি। জানি না, জানি না, মার খাবা। পুরুষের কেউ পারবে না এতজনের মধ্যে যে পুরুষের আর মহিলার মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য কত? হ্যাঁ, এহসানুল ঠিক লেখছো। পুরুষের মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, মহিলাদের 60 সেন্টিমিটার। সামিউল ঠিক লেখছো। ও সামিউল কি উত্তর দিছো? ও না স্যার, উত্তর দাওনি। পুরুষের মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য 70, মেয়েদের গড় দৈর্ঘ্য মেরুদণ্ডের 60 সেন্টিমিটার। আশরাফুন সঠিক উত্তর দিছো। ওকে, নিতু সঠিক উত্তর দিছো, পুরুষের 70 সেন্টিমিটার। তাহলে বাবারা, কর্ডাটা পর্বের প্রাণীদের কারো কারো ভ্রূণ অবস্থায়, কারো কারো আজীবন পিঠের মাঝখান দিয়ে নটোকর্ড থাকে। নটোকর্ডটা মনে রাখবা নিরেট, ফাঁপা নয়। এবং ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড, সেফালোকর্ডাটা আর ইউরোকর্ডাটাদের নয়। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়। আর এই নটোকর্ডের উপর একটা ফাঁপা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু থাকে। নটোকর্ডের উপরে যে নার্ভ কর্ড, নার্ভ মানে কি স্নায়ু, কর্ড মানে রজ্জু বা দড়ি, তাহলে নার্ভ কর্ড মানে স্নায়ু রজ্জু, এটা নটোকর্ডের উপরে থাকে। তাহলে নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু কর্ডেটদের ক্ষেত্রে পৃষ্ঠ দিকে থাকে, অমেরুদণ্ডীদের থাকে না, থাকলেও সেটা অঙ্কীয় দিকে, বুকের দিকে। তোমরা ঘাসফড়িঙ্গে পড়ছো যে ঘাসফড়িঙ্গের যে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, ওটা কিন্তু হিমোসিল গহ্বরের অঙ্কীয় দিকে যে সাইনাস আছে তার মধ্যে থাকে, পেরিনিউরাল সাইনাসের মধ্যে থাকে। তাহলে আমাদের কর্ডেট যারা, আমরা কর্ডাটা পর্বের যারা, আমাদের নার্ভ কর্ডটা পৃষ্ঠ দিকে আছে, ফাঁপা। আর অমেরুদণ্ডীদের যদি নার্ভ কর্ড থাকে সেটা কিন্তু পৃষ্ঠ দিকে নয়, অঙ্কীয় দিকে থাকবে, বুকের দিকে থাকবে। এবং ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী যারা, তাদের এই নার্ভ কর্ডের সামনের দিক থেকে তৈরি হবে ব্রেন বা মস্তিষ্ক, আর নার্ভ কর্ডের পিছনের দিক থেকে তৈরি হবে হলো স্পাইনাল কর্ড। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী যারা, তাদের এই নার্ভ কর্ডের সামনের দিক থেকে তৈরি হবে ব্রেন বা মস্তিষ্ক, পিছনের দিক থেকে তৈরি হবে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড। এখন বলবো স্যার কর্ড মানে বলে রজ্জু বা দড়ি, এখানে তাহলে স্পাইনাল কর্ডের বাংলা সুষুম্না রজ্জু না বলে সুষুম্না কাণ্ড কেন বলছেন? কর্ড মানে রজ্জু বা দড়ি, তাহলে স্পাইনাল কর্ডের বাংলা আমরা কিন্তু সুষুম্না রজ্জু না বলে সুষুম্না কাণ্ড বলি। এটা একটা নারী, একটা নারীর মতো, এই জন্য বলি সুষুম্না। সুষুম্না মানে নারী, কোন নারী বানানটা দেখো কিন্তু। আর কর্ড মানে রজ্জু না বলে কাণ্ড বলছি, কারণ দেখো আমরা যদি এই গঠনটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করি, একটা ট্রি বা বৃক্ষের সাথে, আর ব্রেনটা যদি ওই বৃক্ষের উপরের পার্ট হয়, তাহলে দেখো এই পার্টটা স্পাইনাল কর্ড যেটা, ওটা কিন্তু ওই বৃক্ষের কাণ্ডের মতো। কেন এখানে স্পাইনাল কর্ডের বাংলা সুষুম্না কাণ্ড বলছি? কাণ্ড কেন বলছি? সুষুম্না মানে নারী, কিন্তু কাণ্ড বললাম
কারণ দেখো, এই টোটাল স্ট্রাকচার যদি একটা ট্রি বা বৃক্ষের মতো হয়, ব্রেন যদি সেই বৃক্ষের উপরের অংশ হয়, ধরো পাতা টাতা এগুলা হয়, তাহলে এই অংশটা, নিচের এই অংশটা স্পাইনাল কর্ড যেটা, ওটা কিন্তু তাহলে ওই বৃক্ষের কাণ্ডের মতো। এই জন্য আমরা বলছি স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। এবং ভার্টিব্রাটাদের এই নার্ভ কর্ডের পিছনের দিক থেকে যখন স্পাইনাল কর্ড তৈরি হয়, ওই টাইমে নটোকর্ড তো মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়, মেরুদণ্ডের অস্থি বা কশেরুকা এই নার্ভ কর্ডটাকে ঘিরে ধরে ভিতরে টেনে নেয়। আমাদের স্পাইনাল কর্ড কিন্তু, সরি নার্ভ কর্ড নয়, স্পাইনাল কর্ডকে ঘিরে ভিতরে নিয়ে নেয়। আচ্ছা, আমি আবার বলি, এটা আমাদের স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভেতরে কিভাবে, এখানে তো নার্ভ কর্ড যার থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়, ও তো নটোকর্ডের উপরে আছে, নটোকর্ড থেকে মেরুদণ্ড হবে, আর স্পাইনাল কর্ডের পিছন দিক, সরি নার্ভ কর্ডের পিছনের দিক থেকে স্পাইনাল কর্ড হবে। তাহলে আমাদের স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভেতরে কিভাবে থাকে? দেখো, এই নার্ভ কর্ডের পিছনের দিক থেকে যখন স্পাইনাল কর্ড তৈরি হয়, ওই টাইমে নটোকর্ড থেকে যে মেরুদণ্ড তৈরি হচ্ছে, মেরুদণ্ডের কশেরুকাগুলো ওই নার্ভ কর্ডকে ঘিরে ধরে, ঘিরে ওটা ভিতরে নিয়ে নেয়। এবং তোমরা জানো, মেরুদণ্ডের কশেরুকাগুলোর যে ভার্টিব্রাল ফোরামেন, আর সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে হয় ভার্টিব্রাল ক্যানেল, তার মধ্যে স্পাইনাল কর্ড থাকে। তাহলে বাবারা, যখন নার্ভ কর্ডের পিছনের দিক থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়, তখন মেরুদণ্ডের কশেরুকাগুলো ওই স্পাইনাল কর্ডকে ঘিরে ধরে ভিতরে টেনে নেয়। তাহলে তিনটা জিনিস যাতে অনেকের প্যাঁচ লাগে, ক্লিয়ার করো: নটোকর্ড, নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড। নটোকর্ড, নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড। দেখো, নটোকর্ড থেকে ভার্টিব্রাটাদের মেরুদণ্ড হবে বা নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। আর নার্ভ কর্ড তো নটোকর্ডের উপরে থাকে, ওটা ফাঁপা। এই নটোকর্ডের পিছনের দিক থেকে যেটা হবে সেটা স্পাইনাল কর্ড। তাহলে দুইটা মৌলিক বৈশিষ্ট্য আমরা পড়লাম। এবার দেখো, ধরো এটা মুখছিদ্র, এটা ধরো গলবিল, ফ্যারিংস বা গলবিল। কোন বিল? গলার ভিতরকার বিল, গলবিল। এটা মুখছিদ্র। তারপরে ধরো এটা পরিপাকতন্ত্রের বাকি অংশ, ধরো এটা পায়ুছিদ্র, অ্যানাস। তো কর্ডাটা পর্বের প্রাণীদের গলবিলে ফুলকা রন্ধ্র থাকে। রন্ধ্র মানে ছিদ্র। যাদের শ্বসন অঙ্গ ফুলকা, তাদের কিন্তু আজীবনই ফুলকা রন্ধ্র থাকে। আমাদেরটা নাই, কারণ আমাদের শ্বসন অঙ্গ ফুলকা নয়, ফুসফুস। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের এই গলবিলে কি আছে? এরকম অসংখ্য ফুলকা রন্ধ্র আছে। রন্ধ্র মানে ছিদ্র। যদি বলো আমাদের তো নাই, আমাদের শ্বসন অঙ্গ ফুসফুস, তাই আমাদের নাই, বন্ধ হয়ে গেছে ফুলকা রন্ধ্র। যেমন মাছ, তোমরা পড়ছো রুই মাছের 5 জোড়া ফুলকা রন্ধ্র। তো যাদের শ্বসন অঙ্গ ফুলকা, তাদের আজীবনই এই ফুলকা রন্ধ্র থাকবে। বাবারা, গলবিলেরই ভিতরে কিন্তু অঙ্কীয় দিকে একটা দণ্ড আছে, এটার নাম হলো এন্ডোস্টাইল। বাবারা বলো তো, এন্ডোস্টাইল, এই দণ্ডটা গলবিলের ভিতরে আছে না, সেই জন্য নাম এন্ডো। আর স্টাইল মানে কি? দণ্ড। তাহলে এই যে দণ্ডের মতো গঠন, গলবিলেরই ভেতরে অঙ্কীয় দিকে আছে। এই যে গলবিলের ভেতরে আছে, দেখো ওটা এন্ডো, আর দণ্ডের মতো, সেজন্য স্টাইল। এই এন্ডোস্টাইল থেকে কিন্তু তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি। তোমরা জানো যে আমাদের থাইরয়েড গ্রন্থি সবচেয়ে বড়, প্রজাপতির মতো। এই যে গয়টার বা গলগণ্ড, এই থাইরয়েড গ্রন্থির প্রবলেম ওটা। তাহলে এন্ডোস্টাইলটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত হয়। থাইরো মানে তোমরা জানো ঢাল, শিল্ড। অয়েড মানে মতো, ঢালের মতো। আসলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা প্রজাপতির মতো, কিন্তু আমরা যদি মিনিং করি তাহলে হয় ঢালের মতো। আসল বিষয়টা দেখো, আমাদের ক্ষেত্রে যদি বলি, ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থির নাম তোমরা জানো থাইরয়েড, যেটা ছেলেদের ক্ষেত্রে এই যে উচ্চা হয়ে অ্যাডামস অ্যাপেল তৈরি করে। তো আমাদের যে ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি থাইরয়েড, তার নিচের দিকে এই গ্ল্যান্ডটা থাকে। এই জন্য গ্ল্যান্ডের নাম দিয়েছে থাইরয়েড, তরুণাস্থির নাম অনুসারে থাইরয়েড গ্রন্থি।
তার চারটা মৌলিক বৈশিষ্ট্য হলো নটোকর্ড থাকে, নার্ভ কর্ড থাকে, গলবিলে ফুলকা রন্ধ্র থাকে, এন্ডোস্টাইল থাকে। আর এই যে পায়ুছিদ্র, এই পায়ুছিদ্রের পরবর্তী কি থাকে? লেস। এই যেটা লেস, পায়ু পরবর্তী কি থাকে? লেস থাকে। যদি বলো আমাদের নাই কেন স্যার, মানুষের লেজ নাই কেন? বাবার লেজের কাজ কি? রুই মাছ যারা পড়ছো, লেজ বা লেজের পুচ্ছ পাখনা প্রধান চলন অঙ্গ। তারপরে ধরো গরু ছাগল, গরু লেজ দিয়ে বসামাছি তারা আত্মরক্ষা করে। তো আমাদের ওই কাজগুলো, আত্মরক্ষার কাজ, গায়ে মশা পড়লে ওগুলো তাড়ানোর কাজ তো আমরা হাত দিয়ে করতে পারি, আমরা পা দিয়ে চলতে পারি, এই জন্য আমাদের লেজ নাই। তো লেজের যে কাজ সেগুলা তো আমরা আমাদের হাত পা দিয়েই করতে পারি, এই জন্য মানুষের লেজ নাই। কিন্তু কর্ডাটা পর্বের প্রাণীদের কিন্তু লেজ থাকবে। গরু ছাগল হাতি ঘোড়া যা আছে লেজ আছে কিন্তু এদের, দেখো। তাহলে মৌলিক বৈশিষ্ট্য পাঁচটা হলো। আমি এই পাঁচটা মৌলিক বৈশিষ্ট্য আরেকবার বলবো। বাবা তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, নার্ভ কর্ডের সামনের দিক থেকে ব্রেন হবে, পেছনের দিক থেকে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড তৈরি হবে। বাবা এই পর্যন্ত আমি আরেকবার রিপিট করি, তারপরে আমাকে জানাও বুঝতে পারছো কিনা। কর্ডাটা পর্বের প্রাণীদের, কোনো প্রাণীদের ভ্রূণাবস্থায় পিঠের মধ্যরেখা বরাবর নটোকর্ড আছে, কারো কারো আজীবনই থাকবে। নটোকর্ড নিরেট। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের এই নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। এই নটোকর্ডের উপরে আছে একটা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, যেটা ফাঁপা। অমেরুদণ্ডীদের নার্ভ কর্ড যদি থাকে, ওটা কিন্তু পিঠের দিকে থাকবে না, বুকের দিকে থাকবে, ভেন্ট্রাল বা অঙ্কীয় দিকে থাকবে। এই নার্ভ কর্ডের সামনের দিক থেকে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী যারা, যেমন আমরা, আমাদের নার্ভ কর্ডের সামনের দিক থেকে ব্রেন তৈরি হচ্ছে, পেছনের দিক থেকে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড তৈরি হচ্ছে। কর্ডাটা পর্বের প্রাণীদের গলবিলে ফুলকা রন্ধ্র থাকবে। যাদের শ্বসন অঙ্গ ফুসফুস তাদের এটা বন্ধ হয়ে যাবে। গলবিলের ভেতরে একটা দণ্ডের মতো গঠন থাকবে যার নাম এন্ডোস্টাইল। গলবিলের ভেতরে থাকবে দেখে এন্ডো, আর দণ্ডের মতো তাই স্টাইল, এন্ডোস্টাইল। এবং এই এন্ডোস্টাইল থেকেই তৈরি হবে থাইরয়েড গ্রন্থি। আর পায়ু পরবর্তী, পায়ুছিদ্রের পরে লেজ থাকবে। পায়ুছিদ্রের পরবর্তীতে কর্ডাটা পর্বের প্রাণীদের লেজ থাকবে। তাহলে মৌলিক বৈশিষ্ট্য বললাম, নিরেট নটোকর্ড থাকবে, ফাঁপা নার্ভ কর্ড থাকবে, গলবিলে ফুলকা রন্ধ্র থাকবে, গলবিলে এন্ডোস্টাইল থাকবে, পায়ুছিদ্রের পরে লেজ থাকবে। বলো তোমরা বুঝতে পেরেছো কি? বাবা আমরা পাঁচটা মৌলিক বৈশিষ্ট্য বলছি কর্ডাটা পর্বের, তোমরা কি বুঝতে পারছো আমাকে একটু জানাও তো। তোমরা অ্যাক্টিভ না কেন রে বাবা, জানাও। ইয়েস, বুঝতে পেরেছে। তাহলে আমরা কর্ডাটা পর্বের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা এবার একটু পড়ে শেষ করি। বাবারা, কর্ডাটা পর্বের প্রাণীদের দুই জোড়া পার্শ্বপদ থাকবে। তুমি দেখো গরু ছাগল এদের দুই জোড়া পার্শ্বপদ। তবে কারো কারো অগ্রপদটা ডানায় রূপান্তরিত, যেমন পাখিদের। কারো কারো অগ্রপদ বাহুতে রূপান্তরিত, কিন্তু দুই জোড়া পার্শ্বপদ থাকবে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির হবে, মানে রক্তের চলাচল হৃৎপিণ্ড আর রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। হার্ট অঙ্কীয় দিকে থাকবে। মানে কর্ডেটদের হার্ট, নার্ভ কর্ড পিঠের দিকে, কিন্তু হার্ট অঙ্কীয় দিকে। আর অমেরুদণ্ডীদের হার্ট যদি থাকে, ওদের হার্ট পৃষ্ঠ দিকে, কিন্তু নার্ভ কর্ড অঙ্কীয় দিকে। অ্যানিলিডাদের পড়ালাম না, ওদের হার্ট পৃষ্ঠ দিকে, ওরা তো অমেরুদণ্ডী সেই জন্য। তাহলে কর্ডেটদের হার্ট থাকবে শরীরের অঙ্কীয় দিকে, নার্ভ কর্ড থাকবে পৃষ্ঠ দিকে ভ্রূণাবস্থায়, কারো কারো আজীবন। আর অমেরুদণ্ডীদের নার্ভ কর্ড অঙ্কীয় দিকে বা বুকের দিকে, হার্ট পিঠের দিকে। কর্ডেটদের হিমোগ্লোবিন আরবিসির ভেতরে থাকবে, লোহিত রক্তকণিকার ভেতরে। অ্যানিলিডাদের হিমোগ্লোবিন পড়ছে রক্তরসে, আর আমাদের হিমোগ্লোবিন আরবিসির ভেতরে থাকবে। কেন? আমাদের হিমোগ্লোবিন যদি রক্তরসে থাকে না, মূত্রের সাথে সব বের হয়ে যাবে,
আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগবো। এই জন্য আল্লাহ পাক আমাদের হিমোগ্লোবিন অণুগুলাকে লোহিত রক্তকণিকার ভিতরে দিছে। বাবা আমাদের কর্ডেটদের হেপাটিক পোর্টাল ভেইন উন্নত। হেপাটিক মানে কি? যকৃৎ, ভেইন মানে কি? শিরা। পরিপাকতন্ত্রের রক্ত হার্টে যাওয়ার মধ্যবর্তী পোর্ট হলো যকৃৎ। পরিপাকতন্ত্রের রক্ত হার্টে যাওয়ার একটা বন্দর বা একটা পোর্ট বা একটা প্রবেশদ্বার বা একটা গেট হলো কি? যকৃৎ। তো যকৃৎ হলো আমাদের শরীরের একটা পোর্ট। আর সেই যকৃতে যে শিরা রক্ত নিয়ে যাবে তার নাম তো যকৃৎ পোর্টাল শিরাই বলবো। পোর্ট মানে ধরো গেট বা দরজা বা প্রবেশদ্বার। তো আমাদের হেপাটিক পোর্টাল শিরা উন্নত, যকৃৎ পোর্টাল শিরাটা উন্নত। যদি বলো যকৃৎ পোর্টাল শিরা আবার কি? এটা আমাদের পরিপাকতন্ত্র থেকে তৈরি হয় এবং পরিপাকতন্ত্র থেকে রক্তকে কি করে? যকৃতে নিয়ে যায়, যকৃতের সাইনুসয়েডে নিয়ে যায়। আর যকৃৎ যেহেতু আমাদের শরীরের একটা পোর্ট, পরিপাকতন্ত্রের রক্ত হার্টে যাওয়ার, পরিপাকতন্ত্রের রক্ত হার্টে যাওয়ার একটা প্রবেশদ্বার হলো কে? যকৃৎ। তার মধ্যে যে শিরা রক্ত নিয়ে যাবে তার নাম যকৃৎ পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। আর হেপাটিক শিরা কিন্তু আবার আলাদা। আর একটা মনে রেখো, সেগমেন্টেশন বা খণ্ডকায়ন। কর্ডেটদের সেগমেন্টেশন বা খণ্ডকায়ন এটা মস্তিষ্কে সীমাবদ্ধ, দেহ প্রাচীরে সীমাবদ্ধ এবং লেজে সীমাবদ্ধ। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের যে সেগমেন্টেশন বা খণ্ডকায়ন এটা মস্তিষ্ক, দেহ প্রাচীর এবং লেজে সীমাবদ্ধ। আমরা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো বলছি। আমরা এবার কর্ডাটা পর্বের যে 3টা উপপর্ব আছে তার 2টা পর্ব, একটা সেফালোকর্ডাটা আর একটা ইউরোকর্ডাটা। আমরা ইউরোকর্ডাটা উপপর্ব শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে একটু প্রশ্নের উত্তর শুনবো। রেডি? সবাই উত্তর দিবা এবার। এবার উত্তর না দিলে তোমাদের খবর আছে। বলো, গলবিলে থাকা কোন অংশ থেকে থাইরয়েড গ্রন্থি তৈরি হয়? এটার উত্তর দাও। গলবিলে থাকা কোন অংশ থেকে থাইরয়েড গ্রন্থি উৎপন্ন হয়? এটার উত্তর দাও। আর একটা প্রশ্নের উত্তর দাও যে আমাদের খণ্ডকায়নটা, কর্ডাটা পর্বের প্রাণীদের খণ্ডকায়নটা কোথায় কোথায় সীমাবদ্ধ? সেগমেন্টেশনটা কোথায় কোথায় আছে? দেখি উত্তর করো। কার থেকে? হ্যাঁ, তাহিয়া সঠিক উত্তর দিচ্ছ এন্ডোস্টাইল। এসানুল সঠিক উত্তর দিচ্ছ এন্ডোস্টাইল। জাওয়াদুর সঠিক উত্তর দিচ্ছ। রাহিদ সঠিক উত্তর দিচ্ছ যে এন্ডোস্টাইল থেকে থাইরয়েড গ্রন্থি তৈরি হয়। নীলাদ্রি, সিদ্দিকা সঠিক উত্তর দিচ্ছ। সিমি, সাবাব সঠিক উত্তর দিচ্ছ। ওটার উত্তর দাও তো। আমাদের কর্ডাটা পর্বের প্রাণীদের খণ্ডকায়নটা কোথায় কোথায় সীমাবদ্ধ? লাবিব সঠিক উত্তর দিচ্ছ এন্ডোস্টাইল। আর খণ্ডকায়নটা মস্তক, দেহ প্রাচীর, লেস। মস্তক, দেহ প্রাচীর, লেস। হ্যাঁ, খণ্ডকায়নটা কোথায় কোথায় সীমাবদ্ধ? মস্তক, দেহ প্রাচীর এবং লেজে সীমাবদ্ধ। মস্তক, হ্যাঁ। এবিএম মাহিন সঠিক উত্তর দিচ্ছ। সাবাব সঠিক উত্তর দিচ্ছ। সাথী, হ্যাঁ। রাহিদুল, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। ওকে বাবা, আমরা এবার পড়ব ইউরোকর্ডাটা উপপর্ব। আমরা আজকের ক্লাসটা বেশি দৈর্ঘ্য বাড়াবো না, আমরা এই 2টা উপপর্ব পড়ে ক্লাস শেষ করব। আমি একটু অসুস্থ লাগতেছে, শরীরটা খারাপ লাগতেছে। আমরা এবার ইউরোকর্ডাটা উপপর্ব পড়ব। মনোযোগ আছে না? আছে? তোমাদের মনোযোগ আছে না? আছে? আছে না? ওকে, এবার আমরা পড়ব উপপর্ব ইউরোকর্ডাটা। বাবারা দেখো, ইউরো মানে হলো লেস, ওরে বাপ রে বাপ, লেস। কর্ড মানে রজ্জু, রজ্জু মানে দড়ি, দড়ি মানে কি? নটকর্ড। কর্ড মানে রজ্জু বা দড়ি, দড়ি মানে নটকর্ড। এটা মানে বহন করা।
তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেজের মধ্যে নটোকর্ড আছে। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ডটা কই আছে? লেজের মধ্যে। দেখো, এই উপপর্বের প্রাণীদের লার্ভাটাতে মাথা আছে আর লেজ আছে, মস্তক আছে আর লেজ আছে। এই টাইপের লার্ভা, তার মানে ব্যাঙ্গাচির মতো হলো। আর ব্যাঙ্গাচির মতো এই লার্ভাকে আমরা বলবো ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল মানে কি? ব্যাঙ্গাচি। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লার্ভার নাম কি? ট্যাডপোল লার্ভা। এই লার্ভাতে মাথার লেজ আছে। উভচর শ্রেণীর প্রাণীদের লার্ভার নামও ট্যাডপোল। কিন্তু উভচর প্রাণীদের লার্ভার নামও কিন্তু ট্যাডপোল। বাবারা বলো তো, লার্ভাতে তো লেজ আছে, তাহলে লার্ভা সচল হবে না নিশ্চল হবে? সচল হবে। লার্ভাতে যেহেতু লেজ আছে, তাহলে লার্ভাটা কি হবে বলো তো? সচল। লার্ভা এই লেজ দিয়ে সাঁতার কাটবে, চলাচল করবে। এদের এই যে লার্ভার লেজের মধ্যে এই যে এটা হলো নটোকর্ড। লার্ভার এই লেজের মধ্যে দেখো নটোকর্ড। আর এই নটোকর্ডের উপরে থাকবে এদের নার্ভ কর্ড। নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তাহলে বাবারা, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লার্ভার নাম ট্যাডপোল লার্ভা, মানে ব্যাঙ্গাচির মতো লার্ভা। মাথার লেজ আছে এবং এই লেজের মধ্যে আছে হলো নটোকর্ড এবং নার্ভ কর্ড। লার্ভাতে লেজ আছে, তাহলে লার্ভা কি হবে বলো তো? সচল হবে। এই লার্ভাটা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে, দেখ আমি ইউরোকর্ডাটা উপপর্বের একটা পূর্ণাঙ্গ প্রাণীর ছবি আঁকাচ্ছি। তখন কিন্তু আর লেজ থাকবে না। ধরো এটা অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া ইউরোকর্ডাটা উপপর্বের একটা পূর্ণাঙ্গ প্রাণী। তো দেখো তো, পূর্ণাঙ্গ প্রাণীতে কিন্তু লেজ বিলুপ্ত হয়ে গেছে। পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই, তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কি হবে বলো? লার্ভাতে লেজ আছে, লার্ভা সচল। লার্ভা যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেল, তখন লেজটা আর নটোকর্ডটা বিলুপ্ত হয়ে যায়। লেজ আর নটোকর্ড বিলুপ্ত হয়ে যায়, তাহলে বলো তো লার্ভা সচল হবে না নিশ্চল হবে? এমএসটি মিতালিক্স সচল। লার্ভা সচল হবে। পূর্ণাঙ্গ প্রাণী কি হবে? নিশ্চল হবে। পূর্ণাঙ্গ প্রাণীদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নটোকর্ড আর লেজ থাকবে না। লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী হলে এই লেজ আর নটোকর্ড বিলুপ্ত হলো। নার্ভ কর্ড কি হবে? নার্ভ কর্ডটা গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থিতে পরিণত হবে। গ্যাংলিয়ন বা কিসে পরিণত হবে বলতো? স্নায়ু গ্রন্থি। আর গ্যাং শব্দ থেকে বুঝবা এটা এক গুচ্ছ নিউরনের কোষ দেহ দিয়ে তৈরি। গ্যাংলিয়নই এদের মস্তিষ্কের মতো কাজ করে। এই গ্যাং শব্দ থেকে বুঝবা যে এটা একটা নিউরনের কোষ দেহ দিয়ে নয়, অনেকগুলো নিউরনের কোষ দেহ দিয়ে তৈরি। গ্যাং বানালে একজন দিয়ে গ্যাং হয় না। তাহলে গ্যাংলিয়নের গ্যাং থেকে বুঝবা যে এটা অনেকগুলো নিউরনের কোষ দেহ দিয়ে তৈরি। এটা এদের মস্তিষ্কের বিকল্প হিসেবে কাজ করে। তাহলে বাবারা দেখো, লার্ভাতে লেজ আছে, নটোকর্ড আছে, নার্ভ কর্ড আছে। লার্ভা যখন এরকম পূর্ণাঙ্গ প্রাণী হলো, লেজ বিলুপ্ত হলো, নটোকর্ড বিলুপ্ত হলো, আর নার্ভ কর্ডটা সংক্ষিপ্ত হয়ে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হবে। পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ আর নটোকর্ড বিলুপ্ত হলো, তাই পূর্ণাঙ্গ প্রাণী কিন্তু এই উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল হবে। বাবারা বলো দেখি, লেজে নটোকর্ড আছে, লার্ভার লেজে নটোকর্ড আছে, লেজ আছে, লার্ভা সচল। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, লেজ নাই, নটোকর্ড নাই। তার মানে দাঁড়ালো কি, লার্ভা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হলো, যখন এদের রূপের পরিবর্তন ঘটলো, তখন এরা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ফেললো। পূর্ণাঙ্গ প্রাণী নন কর্ডেটদের মতো হয়ে গেল। নন কর্ডেটদের নটোকর্ড নাই, পূর্ণাঙ্গ প্রাণীরও নটোকর্ড নাই, নন কর্ডেটদের মতো হয়ে গেল।
তাহলে এদের রূপান্তরের সময় এরা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ফেললো। উন্নত বৈশিষ্ট্য হারিয়ে পূর্ণাঙ্গ প্রাণী কর্ডেটদের মতো আর থাকলো না, নন কর্ডেটদের মতো হয়ে গেল। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি হয়? আর্থ্রোপোডাদের রূপান্তরের সময় কি হয়? প্রাণী উন্নত বৈশিষ্ট্য লাভ করে। আর এদের এখানে কি হলো? প্রাণী উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ফেললো। এই রূপান্তরকে বলে প্রতীপ রূপান্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস, প্রতীপ রূপান্তর। প্রতীপ মানে বিপরীত বা উল্টা, প্রতীপ মানে বিপরীত বা উল্টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তাহলে দেখো, লার্ভাতে লেজ আছে, নটোকর্ড আছে, লার্ভা সচল। পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই, নটোকর্ড নাই, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। তার মানে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে যখন রূপান্তরিত হলো, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে গেল। পূর্ণাঙ্গ প্রাণী নটোকর্ড বিহীন হয়ে গেল, নন কর্ডেটদের মতো হলো। এই রূপান্তরকে বলবা রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতীপ রূপান্তর। বাবারা, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহের উপর দিয়ে যে আস্তরণটা আছে, এই আস্তরণটার নাম হলো টিউনিক। লাল কালার দিয়ে আমি ওই আস্তরণটা আঁকাচ্ছি। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের শরীরের উপর দিয়ে যে আস্তরণ, আমরা এই আস্তরণের নামটা দিব হলো টিউনিক বা টেস্ট। টিউনিক মানে কাপড়। আগেকার দিনে রাজা বাদশাহ, এই যে ফেরাউন ধরো, ফারাও, ওরা যে বিশেষ পোশাকগুলো পরতো ওগুলাকে টিউনিক বলা হয়। টিউনিক মানে কাপড়। তো দেহের চারিদিক দিয়ে আছে, তার মানে কাপড়ের মতো আছে, তাই আবরণটাকে বলবো টিউনিক অথবা বলবো টেস্ট। এই আবরণটা টিউনিসিন দিয়ে তৈরি। টিউনিসিন কি? এটা প্রোটিন না, এটা হলো শর্করা, গ্লুকোজ দিয়ে তৈরি। গঠনটা সেলুলোজের মতো। টিউনিসিন প্রোটিন নয়, এটা কিন্তু শর্করা, পলিস্যাকারাইড, সেলুলোজের মতো স্ট্রাকচার। টিউনিসিনকে কিন্তু অ্যানিম্যাল সেলুলোজ বলা হয়, প্রাণীর সেলুলোজ বলা হয়। আর বাবারা, টিউনিক আবরণ বহন করে দেখে এই উপপর্বের প্রাণীদের আমরা কি বলবো? টিউনিক এটা প্রাণী। টিউনিক এটা প্রাণী, এটা মানে কি? বহন করা। এই উপপর্বের প্রাণীরা টিউনিক আবরণ বহন করে, তাই বলবো টিউনিক এটা প্রাণী। বাবারা, এই যে একটা নলের মতো গঠন, এটাকে আমরা বলবো অন্তর্মুখী সাইফন। সাইফন মানে কি? নল। আমি তোমাদের শৈবাল ছত্রাকে ওই চ্যাপ্টারে পড়াবো সাইফন সদৃশ্য শৈবাল, তোমাদের পড়াবো সাইফন সদৃশ্য শৈবাল। এটা অন্তর্মুখী সাইফন, সাইফন মানে নল। এটা ধরো বহির্মুখী সাইফন। তো এই উপপর্বের প্রাণীদের এই অন্তর্মুখী সাইফনের ছিদ্র দিয়ে, সবার নয় অনেকের, এই অন্তর্মুখী সাইফনের ছিদ্র দিয়ে দেহে পানি প্রবেশ করে, আর বহির্মুখী সাইফনের ছিদ্র দিয়ে পানি বের হয়ে যায়। যেভাবে ফোয়ারা থেকে পানি বের হয় ওইভাবে পানি বের হয়ে যায়। এই জন্য এই উপপর্বের অনেক প্রাণীকে আমরা কি বলবো? সাগর ফোয়ারা। কি বলবো? সাগর ফোয়ারা। আর মনে রেখো, লার্ভা যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়, তখন লার্ভাতে বিভিন্ন অঙ্গ যে পজিশনে ছিল, পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে অঙ্গগুলো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। লার্ভাতে ধরো বিভিন্ন অঙ্গ যে পজিশনে ছিল, লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী হলে সেই অঙ্গগুলো 90 ডিগ্রি কোণে কিন্তু ঘুরে অবস্থান করে। বাবারা, এই উপপর্বের প্রাণীরা সমুদ্রের পানি থেকে খাবার সেকে সেকে খায়। এই উপপর্বের কিন্তু সবাই সামুদ্রিক, তাই এই উপপর্বের প্রাণীদের বলে সাসপেনশন ফিডার। ট্যাঙ্কা ফিডার, সাসপেনশন ফিডার। আর একটা কথা মনে রেখো যে এদের দেহে এমন একটা কেমিক্যাল আছে, নাম হলো ডাইডেমোনিন। নিন, এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।
ইউরোকর্ডাটাদের দেহে যে ডাইডেমোনিন আছে, এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সার সেল ধ্বংস করে দেয়। তার মানে দাঁড়ালো, দেখো এদের পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ড নাই। এই জন্য কিন্তু এদের ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের কিন্তু বলে প্রোটোকর্ডাটা। প্রোটো মানে কি? আদি বা প্রথম, আদি কর্ডাটা। এরা অনেক বেশি উন্নত নয়। বাবা আমি আরেকবার রিপিট দিচ্ছি, তারপরে প্রশ্ন করা হবে, মনোযোগ। সাসপেনশন ফিডার, হ্যাঁ শোন দিতে হবে। ওকে, ধীরস্থির হয়ে শোনো। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লার্ভা ব্যাঙ্গাচির মতো। এই ব্যাঙ্গাচির মতো এই লার্ভাকে আমরা বলবো ট্যাডপোল লার্ভা। লার্ভাতে মাথার লেজ আছে, এই লেজের মধ্যে আছে নটোকর্ড আর নার্ভ কর্ড। ভাবো, লার্ভাতে লেজ আছে, তাহলে লার্ভা সচল হবে। লার্ভাটার যখন রূপান্তর হবে, লার্ভাটা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হবে, এটা ধরো একটা পূর্ণাঙ্গ প্রাণী, তখন লেজ বিলুপ্ত হবে, নটোকর্ড বিলুপ্ত হবে, নার্ভ কর্ডটা সংক্ষিপ্ত হয়ে এই যে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হবে। এই যে স্নায়ু গ্রন্থি, লার্ভা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হবে, তখন লেজ বিলুপ্ত হবে, নটোকর্ড বিলুপ্ত হবে, নার্ভ কর্ড সংক্ষিপ্ত হয়ে গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থিতে পরিণত হবে। তো যেহেতু পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকবে না, নটোকর্ড থাকবে না, তাহলে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল হবে। পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ড থাকলো না, তার মানে নন কর্ডেডদের মতো হয়ে গেল। তাহলে দেখো, লার্ভাতেই বেশি উন্নত বৈশিষ্ট্য, লার্ভা সচল, লেজ আছে, নটোকর্ড আছে। পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই, নটোকর্ড নাই, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। তার মানে এদের রূপান্তরের সময় এরা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। এই টাইপের রূপান্তরকে আমরা বলবো প্রতীপ রূপান্তর। প্রতীপ মানে উল্টা। বাবারা, এদের দেহের আবরণের নাম টিউনিক, যেটা টিউনিসিন নামক শর্করা দিয়ে তৈরি। টিউনিক আবরণ আছে বলে এই উপপর্বের প্রাণীদের আমরা বলবো টিউনিকেটা প্রাণী। টিউনিসিনকে আমরা প্রাণীর সেলুলোজ বলবো, এনিমেল সেলুলোজ বলবো। যখন রূপান্তর হবে, তখন লার্ভার মধ্যে বিভিন্ন অঙ্গ যে পজিশনে ছিল, পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। সাইফন মানে কি? নল। তো দেখো তো, এই যে এটা একটা নলের মতো গঠন, এটা অন্তর্মুখী সাইফন, পানি ওই দিক দিয়ে ভেতরে ঢোকে, তাই অন্তর্মুখী। এই যে এটা একটা নল, এটা বহির্মুখী সাইফন। তো অন্তর্মুখী সাইফনের ছিদ্র দিয়ে দিয়ে পানি ঢুকবে, বহির্মুখী সাইফনের ছিদ্র দিয়ে পানি বের হবে, যেমনটা ফোয়ারা থেকে পানি বের হয়। তাই এই উপপর্বের অনেক প্রাণীকে আমরা বলবো ক্যাঙ্কা ফোয়ারা, সাগর ফোয়ারা। বাবারা, এই উপপর্বের প্রাণীরা সমুদ্রের পানি থেকে খাবার সেকে সেকে খায় দেখে বলবো সাসপেনশন ফিডার। এই উপপর্বের প্রাণীদের দেহে এমন একটা কেমিক্যাল বা রাসায়নিক উপাদান আছে, যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। বাবা আমাকে জানাও তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সাসপেনশন ফিডার। ওকে, আচ্ছা বুঝতে পারছো? তোমরা আমাকে এতটুকু থেকে দুইটা প্রশ্নের উত্তর দাও। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের রূপান্তর কোন ধরনের? এই উপপর্বের প্রাণীদের রূপান্তর কোন ধরনের? আর এই উপপর্বের প্রাণীদের দেহের আবরণের নামটা কি? দ্রুত, কুইক। ইউরোকর্ডাটার আরো কিছু কথা আছে, সেগুলো এবার বলবো। তোমরা এতটুকু থেকে দুইটা উত্তর দিবা, এবং ওই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা যাবে না। এই উপপর্বের প্রাণীদের রূপান্তর ক্যাঙ্কা, আর এই উপপর্বের প্রাণীদের দেহের আবরণের নাম কি? সুরক্ষার জন্য দেহের আবরণ আছে, নাম কি সেই আবরণের? বলো। প্রোটোকর্ডাটা কি? এই উপপর্বের প্রাণীদের পূর্ণাঙ্গ প্রাণীতে তো অধিকাংশ ক্ষেত্রে নটোকর্ড থাকে না, বা এদের নটোকর্ড মেরুদণ্ড দিয়েও প্রতিস্থাপিত হয় না। এই উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে অধিকাংশদের নটোকর্ড নাই, এমনকি নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না। তাই এই উপপর্বকে বা এই উপপর্বের প্রাণীদের বলে আদি কর্ডাটা, প্রোটোকর্ডাটা। হ্যাঁ, উত্তর দিচ্ছ বিথি পাল।
বলছো প্রতীপ রূপান্তর, একসাথে দুইটার উত্তর দাও না বাবা, একসাথে দুইটাই লেখো, একটা একটা করে লেখো না। তুমি এদের রূপান্তরের নাম লেখো, আর লেখলেই মনে থাকবে, ওগুলা ঝরঝরা হয়ে থাকবে, তোমার ভুলবা না। আর এদের দেহের আবরণের নাম লেখো, এদের প্রতীপ রূপান্তর। হ্যাঁ, সুমাইয়া হাসান জয়া প্রতীপ রূপান্তর লেখছো আর টিউনিক আবরণ লেখছো। হ্যাঁ, এরকম দুইটা একসাথে দিবা, আমি যখন দুইটা প্রশ্ন করবো একসাথে উত্তর দিবা। তাহলে সুমাইয়া লিখছো প্রতীপ রূপান্তর এদের, আর দেহের আবরণের নাম টিউনিক। হ্যাঁ, না টিউনিসিন লেখছো কেন? টিউনিক আবরণটা টিউনিসিন দিয়ে তৈরি। টিউনিসিন তো আবরণের নাম নয় বাবা, দেহের আবরণের নাম টিউনিক, আর এটা যে উপাদান দিয়ে তৈরি তার নাম টিউনিসিন। ওকে, আমরা এবার ইউরোকর্ডাটা উপপর্বের পরের কথাগুলো এবার বলতেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা শোনো, এই উপপর্বের প্রাণীদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে। ভালো করে এটা বুঝতে হবে, এটা অনেকে ঠিকঠাক বোঝে না। রিভার্স পেরিস্টালসিস অনেকে ঠিকঠাক বোঝে না, ভালো করে। রিভার্স মানে বিপরীত বা উল্টা, তোমরা পড়নি? রিভার্স ট্রান্সক্রিপশন পড়ছো। পেরি মানে চারদিক, স্টালসিস মানে সংকোচন, মানে উল্টা দিক থেকে চারিদিকের সংকোচন। সেটা কার? মনোজক্স। তো এদের তো হার্ট ওই রকম উন্নত নয়, তো ধরো এটা এদের হার্ট, এটা ধরো একটা রক্তনালী গলবিলে চলে গেল, আমি একটু, এটা ধরো গলবিলে গেল, এই রক্তনালী ধরো গলবিল থেকে এখানে আসলো। ভালো করে শুনো, আরো অনেকে সঠিক উত্তর দিচ্ছ পরে। হ্যাঁ, এদের হার্টে কিন্তু দুইটা পেসমেকার, মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড। আমাদের হার্টে একটা পেসমেকার ডানালিনদের ভেতরে, কিন্তু এদের হার্টে দুইটা পেসমেকার। ধর আমি ডান বাম ধরলাম, ধর এই বাম পাশে এটা একটা পেসমেকার। পেসমেকার মানে কি? যে হার্টের সংকোচনের জন্য পেস বা গতি মেক করে। আর ধরো এই পাশে একটা পেসমেকার। তাহলে বলো তো এদের হার্টে কয়টা পেসমেকার আছে? দুইটা। দেখো, এই বাম পাশে যে পেসমেকার, ধর এটা বাম পাশে আছে, এটা ডান পাশে। এই বাম পাশের পেসমেকার থেকে যখন উদ্দীপনা বাম থেকে ডানের দিকে ছড়িয়ে পড়বে, তখন এই দিকে পেরিস্টালসিস হবে। এর চারিদিক থেকে সংকোচন, এটাই পেরিস্টালসিস। আমরা সিস্টোলও বলতে পারি, সিস্টোল। যে বাম পাশের এই পেসমেকার থেকে উদ্দীপনা যখন ডান দিকে সরালো, তখন এই বাম দিক থেকে হার্ট এই দিকে সংকুচিত হওয়া শুরু করবে। তখন হার্ট থেকে রক্ত কি করবে? এই রক্তনালীটা দিয়ে গলবিলের দিকে যাবে, তারপরে গলবিল থেকে রক্তটা কি করবে? আবার এই পাশের এই রক্তনালী দিয়ে হার্টে ফেরত আসবে। পরের মুহূর্তে দেখো আবার এই পেসমেকার যখন আবার একসাথে দুই পেসমেকার উদ্দীপনা তৈরি করবে না, এই পেসমেকার ডান পাশের পেসমেকার যখন উদ্দীপনা তৈরি করলো এবং উদ্দীপনাটা বাম দিকে সরে পড়লো, তখন কিন্তু আবার এই দিক থেকে পেরিস্টালসিস হবে, উল্টা দিক থেকে। তাহলে বাম পাশের পেসমেকারের উদ্দীপনা যখন ডান দিকে সরে পড়তেছে, তখন বাম থেকে ডান দিকে সংকোচন হচ্ছে, হার্টের সিস্টল হচ্ছে, পেরিস্টালসিস হচ্ছে। তখন রক্ত ডান পাশে রক্তনালী দিয়ে গলবিলে যাচ্ছে, তারপরে এই রক্তনালী দিয়ে আবার হার্টে আসতেছে। কিন্তু এরপর ডান পাশের পেসমেকারের উদ্দীপনা যখন বাম দিকে সরে পড়লো, তখন তো ডান দিক থেকে বাম দিকে সিস্টল বা পেরিস্টালসিস হলো। তখন তো রক্ত এই রক্তনালী দিয়ে কই যাবে? গলবিলে যাবে, তারপর এই রক্তনালী দিয়ে হার্টে ফেরত আসবে। তাহলে দেখো তো, একবার পেরিস্টালসিস বাম থেকে ডান দিকে হলো, পরের মুহূর্তে পেরিস্টালসিস আবার উল্টা দিক থেকে হলো না? এটাই রিভার্স পেরিস্টালসিস। এটাই কি বলতো? রিভার্স পেরিস্টালসিস। তাহলে বলবা স্যার এই রক্তনালী দিয়ে রক্ত গেল আবার পরের বার আসলো,
আমাদের তো ধমনী দিয়ে রক্ত সারা দেহে যায়, শিরা দিয়ে সারা দেহ থেকে আসে। এদের কি ধমনী শিরা নাই? না, ওইভাবে এদের কোনো ধমনী শিরা নাই। এরকম ঘটনা রেয়ার, ইউরোকর্ডাটাদের দেখা যায়। এখন রক্ত পরিশোধন কিভাবে হলো ওই বিষয়গুলো তোমরা বোঝার দরকার নাই। কিভাবে রক্ত পরিশোধন হলো তাহলে তো আমার এগুলো আরো ডিটেলস আলোচনা করা লাগবে। রিভার্স পেরিস্টাল সিস্টেম আমি আরেকবার বলতেছি, মনোযোগ। এদের হার্টে দুইটা পেসমেকার আছে। পেস মেকার, পেস বোঝো তো, এই যে বলো পেস বলার। তো যে হার্টের সংকোচনের জন্য গতি বা উদ্দীপনা মেক করে তার নাম পেস মেকার। পেস মেকার। ধরো বাম পাশে যে পেস মেকারটা আছে, এ যখন উদ্দীপনা তৈরি করে সরিয়ে দিল, তখন উদ্দীপনা যতই ডান দিকে আসবে তখন ততই বাম থেকে ডান দিকে পেরিস্টালসিস হবে। বাম পাশের এই পেসমেকার উদ্দীপনা তৈরি করে ডান দিকে সরিয়ে দিল, তাহলে বাম থেকে ডান দিকে পেরিস্টালসিস বা সিস্টল হবে। তখন হার্ট থেকে রক্ত এই নালী দিয়ে গলবিলে যাবে, তারপর গলবিল থেকে আবার হার্টে আসবে। তখন এই পেসমেকারটা থামে আছে। এরপর এই পেসমেকার যখন উদ্দীপনা ডান থেকে বাম দিকে সরে দিবে, তখন তো উল্টা দিক থেকে, তখন ডান দিকে বাম দিকে কি হবে? পেরিস্টালসিস হবে। তখন এই রক্তনালী দিয়ে রক্ত কি হবে? গলবিলে যাবে, এই রক্তনালী দিয়ে রক্ত হার্টে আসবে। তাহলে দেখো, একবার সিস্টল বা পেরিস্টালসিস বাম থেকে ডান দিকে হলো, পরের বার উল্টা দিক থেকে হলো না? রিভার্স হলো না? এটাই রিভার্স পেরিস্টালসিস। আর মনে রেখো, এই উপপর্বের তিনটা শ্রেণী আছে। শ্রেণী 1 অ্যাসিডিয়া সিয়া। আসলে নরমালি এই শ্রেণীর প্রাণীদেরই বলা হয় সাগর ফোয়ারা। এই শ্রেণী থেকে এই একটা তথ্য বেশি করে মনে রেখো, আরো কিছু তথ্য আছে, ওগুলো দেখে নিও, ইম্পর্টেন্ট নয় অতটা। 2 থ্যালিয়াসিয়া। এই উপপর্বের প্রাণীদের আলো বিচ্ছুরণকারী লুমিনাস অর্গান আছে। লুমিনাস মানে কি? আলো। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের কোন শ্রেণীর প্রাণীদের লুমিনাস অর্গান আছে? এটা ইম্পর্টেন্ট। থ্যালিয়াসিয়া। লুমিনাস মানে কি? আলো। তাহলে এখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। 3 নাম্বার শ্রেণীর নাম মনে রাখো, লার্ভাসিয়া। ক্যাঙ্কাসিয়া, লার্ভাসিয়া। শ্রেণীর নাম লার্ভাসিয়া কেন? কারণ এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণীতেও লার্ভার মতো লেজ আছে। লার্ভাতে যেমন লেজ আছে, এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণীতেও লেজ আছে। তার মানে এটা এক্সেপশনাল শ্রেণী। এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণী কিন্তু সচল, সাঁতরাতে পারবে, লেজ আছে। এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণীতে তাহলে নটকর্ডও থাকবে, কিন্তু ওই নটকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে না। তাহলে যে শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণীরা দেখতে লার্ভার মতো, যে প্রাণীগুলো পূর্ণাঙ্গ প্রাণীগুলোও দেখতে লার্ভার মতো, সেই প্রাণীগুলোর শ্রেণীর নাম লার্ভাসিয়া। তাহলে বলবা, তাহলে স্যার এই শ্রেণীর প্রাণীরা কি পূর্ণাঙ্গ প্রাণীরা সচল? হ্যাঁ, সচল। তাহলে লেজ বিলুপ্ত হয় না? পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ আছে, তাহলে নটকর্ডও আছে। আছে। তাহলে এটা একটু এক্সেপশনাল মনে রাখবা। লার্ভাসিয়া এই শ্রেণীর প্রাণীদের, পূর্ণাঙ্গ প্রাণীদেরও কি থাকে? লেজ থাকে, নটকর্ড থাকে। 3টা শ্রেণী থেকে এই 3টা তথ্য মনে রাখবা। আমি আবার বলি, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের শ্রেণী 3টা। অ্যাসিডিয়াসিয়া, এই শ্রেণীর প্রাণীদেরই বলে সাগর ফোয়ারা। থ্যালিয়াসিয়া, এই শ্রেণীর প্রাণীদের লুমিনাস অর্গান আছে, যেখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। লার্ভাসিয়া, তার মানে এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণী লার্ভার মতো, এদের লেজ আছে, নটকর্ড আছে। তাহলে বলবা পূর্ণাঙ্গ প্রাণী, তাহলে এই শ্রেণীর পূর্ণাঙ্গ প্রাণী সচল? হ্যাঁ, সচল। লেজে নটকর্ড আছে? হ্যাঁ, আছে। তাহলে বাবারা, রিভার্স পেরিস্টালসিস আমি আরেকবার বলবো, বিরক্ত হওয়া হয়তো অনেকে, কিন্তু শোনো, কারণ এটা সঠিকভাবে কেউ আমরা বুঝি না ঠিকঠাক। সঠিকভাবে শোনো। তোমরা তো আচ্ছা না বলি, এদের হার্টে 2টা পেসমেকার আছে। ধর এটা বাম পাশের পেসমেকার, এটা ডান পাশের পেসমেকার। এতটুকু এদের হার্ট। এই বাম পাশের পেসমেকার থেকে যখন পেস বা উদ্দীপনা মেক হয়ে ডান দিকে সরে পড়ে, তখন এই বাম থেকে ডান দিকে সিস্টল হয় বা পেরিস্টালসিস হয়। তখন রক্ত কি হবে? এই ডান পাশে রক্তনালী দিয়ে গলবিলের দিকে যাবে, তারপর এই রক্তনালী দিয়ে আবার হার্টে আসবে।
তারপরে ধরো এই পেসমেকার থেমে গেল, তখন ডান পাশের পেসমেকার উদ্দীপনা পেস বা গতি মেক করে বাম দিকে সরে যায়। তখন ডান পাশ থেকে তখন বাম দিকে পেরিস্টালসিস বা সংকোচন হয়, সিস্টল হয়। তখন এই বাম পাশে রক্তনালী দিয়ে রক্ত গলবিলে যায়, তারপরে এই রক্তনালী দিয়ে হার্টে আসে। তাহলে একবার দেখো বাম থেকে ডান দিকে পেরিস্টালসিস হচ্ছে, পরের বার উল্টা দিক থেকে হচ্ছে, এটাই রিভার্স পেরিস্টালসিস। তাহলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের বিষয়, নাইট্রোজেন যুক্ত বর্জ্য কার্বন ডাই অক্সাইড অপসারণের বিষয়, ওগুলো এখানে ব্যাখ্যা করলাম না। তাহলে আমার আরো ডিটেলস আলোচনা করা লাগবে, যেটা তোমাদের লেভেলে দরকার হবে না। রিভার্স পেরিস্টালসিস এতটুকু বুঝলেই যথেষ্ট। তোমরা আমাকে বলো রিভার্স পেরিস্টালসিসের উদাহরণগুলো দেখে নিও বই থেকে। লার্ভাসিয়ার উদাহরণ, অ্যাসিডিয়েসিয়া, থ্যালিয়াসিয়ার উদাহরণগুলো আজমল স্যারের বই থেকে দেখে নিও। উদাহরণ অতটা আসে না এখান থেকে, উদাহরণ অতটা আসে না, তোমরা দেখে নিও। বলো তো বাবারা, তোমরা কি রিভার্স পেরিস্টালসিস বুঝেছ কিনা? আর বেশিক্ষণ পড়াবো না, আর একটা উপপর্ব পড়াবো এখন সেফালোকার্ডাটা। বৃহস্পতিবারে পড়াবো ভার্টিব্রাটা 8:30টায়। সবাই ক্লাস করো। বলো রিভার্স পেরিস্টালসিস কি বুঝতে পারছো কিনা? বাবা রিভার্স পেরিস্টালসিসের লাভ ক্ষতি তো বুঝাবে গেলে তো আমার ওটা বুঝাতে 1 ক্লাস লাগবে বাবা। এই রক্তনালীগুলোর নাম, কিভাবে রক্ত পরিশোধন হচ্ছে, এগুলো বুঝালে তো আবার 1 ক্লাস লাগবে। রিভার্স পেরিস্টালসিস যতটুকু বুঝাচ্ছি এতখানি ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমাকে সেটা টেলমি, সেটা বলো। ওকে, ইয়েস বুঝতে পারছো এটা। তাহলে বুঝতে পারছো সবাই? দেখি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, শুধু একটা। এই ইউরোকর্ডাটা উপপর্বের কোন শ্রেণীর প্রাণীদের লুমিনাস অর্গান আছে? জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও। ইউরোকর্ডাটা উপপর্বের কোন শ্রেণীর প্রাণীদের লুমিনাস অর্গান আছে বলো। ইউরোকর্ডাটা উপপর্বের কোন শ্রেণীর প্রাণীদের লুমিনাস অর্গান আছে? টেল মি, গিভ মি অ্যান্সার। ওকে সিয়াম। মাহিন, তুমি ওই প্রশ্নটা করছিলা যে উপকারিতা, ওটা বুঝতে পারবা না, এখন তোমাদের লেভেলে দরকারও হবে না। উত্তর দিচ্ছ অলরেডি, যারা উত্তর দিছ, জয়া উত্তর দিছ, সিমি উত্তর দিছ। সিমি তো ওকে লেখছো, উত্তর দাওনি। সাথী উত্তর দিছ, সঠিক উত্তর দিছ। সাবাব সঠিক উত্তর দিছ। মাহিন সঠিক উত্তর হচ্ছে সিমি। থ্যালিয়াসিয়া বিথিফাল সঠিক লেখছো। অথই সঠিক দিছ। হ্যাঁ থ্যালিয়াসিয়াদের দে লুমিনাস অর্গান আছে, যেখান থেকে রাতের বেলা আলোর বিচ্ছুরণ ঘটে, জোনাকি পোকার লাগান। তাহলে আমরা এবার, হ্যাঁ থ্যালিয়াসিয়া লিখতেছো সবাই। আর ওই যে আমাদের যে 14 তারিখে পরীক্ষা, ওদের রেজিস্ট্রেশন চলতেছে, যারা এখনো পূরণ করনি দ্রুত রেজিস্ট্রেশন পূরণ করে দিও। আর আমাদের অনলাইন ব্যাচে ভর্তিও চলমান আছে, যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিও দ্রুত। এবার 2 নাম্বার উপপর্ব সেফালোকর্ডাটা, আজকের ক্লাসের শেষ টপিক সেফালোকর্ডাটা। আমরা এবার পড়বো সেফালোকর্ডাটা। সেপাল মানে হেড বা মাথা, একাধিক জায়গায় পড়ছো। রুই মাসে পড়ছো সার্কিউলাস সেফালিকাস। 25 ব্যাচেরা জিকা ভাইরাসের মধ্যে পড়ছো মাইক্রোসেফালি। সমন্বয় চ্যাপ্টারও পড়বা, ব্রেনকে বলা হয় এনসেফালন। তো সেফাল মানে মাথা, কর্ড মানে দড়ি বা রজ্জু মানেই নটোকর্ড। বানান ভুল হলে বুঝে নিও, এটা মানে বহন করা। তাহলে এই উপপর্বের প্রাণীদের যে নটোকর্ড একে দেহের সামনে থেকে, মাথার থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের যে নটোকর্ড, এই শব্দটার অর্থ করলে বলবে যে কই আছে, মাথা থেকে একবারে লেজ পর্যন্ত বিস্তৃত। ধরো এটা একটা সেফালোকর্ডাটা উপপর্বের একটা প্রাণী, এদের নটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত।
এবং মনে রেখো এই নটোকর্ড, এদের নটোকর্ডও কখনো মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে না। তাহলে এদেরও আমরা বলবো প্রোটোকর্ডাটা। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এদের আমরা কি বলবো? প্রোটোকর্ডাটা। কারণ এদেরও নটোকর্ড আছে, আজীবনই নটোকর্ড থাকবে, মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে না। আর নটোকর্ডের উপরে আছে এটা কি বলতো? নার্ভ কর্ড। তাহলে একটু মনোযোগী হও তো বাবা, আর একটু, আজকের ক্লাসের শেষ টপিক। সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহের সামনে থেকে একবারে পশ্চাৎ পর্যন্ত নটোকর্ড থাকবে। এই নটোকর্ড মেরুদণ্ড দিয়ে রিপ্লেসড হবে না। তাই ইউরোকর্ডাটা উপপর্বের মতো এই উপপর্বের প্রাণীদেরও আমরা বলবো, আমরা কমু কি কমু? প্রোটোকর্ডাটা। এদেরও নার্ভ কর্ড আছে, কিন্তু এখান থেকে ব্রেন আর মস্তিষ্ক তৈরি হবে না, নার্ভ কর্ড হিসেবেই থাকবে। এদের দেহ লম্বা, দুই দিকে চাপা, দুই প্রান্ত তীক্ষ্ণ। দেখে বোঝো, দেহ লম্বা, দুই দিক থেকে চাপা, দুই প্রান্ত সরু বা তীক্ষ্ণ। এই জন্য এই উপপর্বের প্রাণীদের প্রথম দিকে বলা হতো অ্যাম্ফিঅক্সাস। অক্সাস মানে কি? তীক্ষ্ণ। অ্যাম্ফি মানে বোথ বা উভয় বা দুই, মানে দুই প্রান্তই তীক্ষ্ণ, তাই বলা হতো অ্যাম্ফিঅক্সাস। কেমন তীক্ষ্ণ? ওই যে বল্লম আছে না, বল্লমের অগ্রভাগের মতো। এই বল্লমের অগ্রভাগের মতো তীক্ষ্ণ, তাই এদের কিন্তু বল্লমাকার প্রাণী বলে। বল্লমাকার প্রাণী বলে বা ভল্লাকার প্রাণী বলে। তাহলে সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের প্রান্ত তীক্ষ্ণ। কেমন তীক্ষ্ণ? বল্লম, বল্লমের অগ্রভাগের মতো, তাই এদের বলে বল্লমাকার প্রাণী বা ভল্লাকার প্রাণী। আমি একটু উত্তর শুনতে চাচ্ছি, তোমরা আমাকে একটু উত্তর দিবা। সামুদ্রিক বল্লা, সামুদ্রিক বল্লা কোন পর্বের প্রাণী? লেখো। সামুদ্রিক বল্লা কোন পর্বের প্রাণী? আমি একটু উত্তর শুনবো তোমাদের কাছ থেকে, আমি পড়াচ্ছি নিজে। সামুদ্রিক বল্লা কোন পর্বের প্রাণী? সামুদ্রিক বল্লা কোন পর্বের প্রাণী? প্লাটিহেলমিনথিস জীবনেও নয়, ভুলে যায়ও না, মনে করো প্লাটিহেলমিনথিস লেখো না মিসেই। বল্লমাকার প্রাণী তো ইউরোকর্ডাটা উপপর্বের, কর্ডাটা পর্বের, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীরা বল্লমাকার প্রাণী। আমি বলছি সামুদ্রিক বল্লা বলে কোন পর্বের প্রাণী? হ্যাঁ, এসানুল, সিমি, আচ্ছা এসানুল সঠিক লেখছো, এবার লেখছো নিডারিয়া। আবার আহাত প্লাটিহেলমিনথিস লেখছো কেন বাবা? এই সেফালোকর্ডাটাতে তো বল্লমাকার বলে, সামুদ্রিক বল্লা বলে না তো। তা নিয়ে আবার লেখছে একাইনোডার্মাটা। নিডারিয়া হবে বাবা, নিডারিয়া ওই যে বক্স জেলিফিশ, কাইরোনেক্স। নিডেরিয়া পর্বের যে প্রাণী বক্স জেলিফিশ বা কাইরোনেক্স, সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, ওটাকে বলে সামুদ্রিক বল্লা। তাহলে বল্লমাকার প্রাণী বলে সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের, আর সামুদ্রিক বল্লা বলে নিডেরিয়া পর্বের প্রাণীদের। হ্যাঁ, রেজাউল কবির, যারা, তাহিয়া, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। একজন লেখছে পরিফেরা। হ্যাঁ, নিডেরিয়া। ওকে, হ্যাঁ সঠিক উত্তর এবার হচ্ছে। তাহলে আমরা বাকি পড়াগুলো পড়ি। দেখো, সেফালোকর্ডাটাদের নটোকর্ড দেহের অগ্রভাগ থেকে বা মাথার দিক থেকে শুরু করে লেজ পর্যন্ত। এদের নটোকর্ডের উপরে নার্ভ কর্ড আছে। এদের নটোকর্ড কখনো মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না, তাই এই উপপর্বের প্রাণীদেরও আমরা বলবো প্রোটোকর্ডাটা, আদি কর্ডাটা, বা এই উপপর্বকেই আমরা বলবো প্রোটোকর্ডাটা।
দেহ লম্বা, দুই দিক থেকে চাপা, দুই প্রান্ত সরু বা তীক্ষ্ণ। দুই প্রান্ত তীক্ষ্ণ হওয়ার কারণে এই উপপর্বের প্রাণীদের প্রথম দিকে বলতে অ্যামফিঅক্সাস। আর দুই প্রান্ত কেমন তীক্ষ্ণ? বল্লমের অগ্রভাগের মতো। এই জন্য এই উপপর্বের প্রাণীদের বল্লমাকার প্রাণী বা ভল্লাকার প্রাণী বলে। ভল্লা মানেও বল্লম। বাবারা, এদের অসংখ্য ফুলকা রন্ধ্র আছে গলবিলে। এই ফুলকা রন্ধ্রগুলো যে গহ্বরে উন্মুক্ত, এই গহ্বরের নাম হলো অ্যাট্রিয়াম। নর্মালি আমরা জানি অ্যাট্রিয়াম মানে অলিন্দ, তবে এই অ্যাট্রিয়ামটা হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম নয়, ওখানে ফুলকা রন্ধ্ররা উন্মুক্ত হয়। আর এই অ্যাট্রিয়াম আবার যে ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত, ওই ছিদ্রের নাম দিব অ্যাট্রিওপোর। পোর মানেই কি? ছিদ্র। তাহলে অ্যাট্রিয়াম যে ছিদ্র দিয়ে উন্মুক্ত, ওটার নাম দিব অ্যাট্রিওপোর। আমি পরে ধরবো, বলো এদের ফুলকারন্ধ্র কই উন্মুক্ত? অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম কোন ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত? অ্যাট্রিওপোর। এদের শরীরের ডান পাশে 60, বাম পাশে 60, মোটে 60 পেয়ার গ্রেটার দেন আকৃতির মায়োটম পেশি আছে। তাহলে সেপালোকর্ডাটাদের 60 পেয়ার 60 জোড়া মায়োটম পেশি আছে। মায়ো মানে মাসেল বা পেশি, টম মানে খণ্ড, খণ্ড খণ্ড পেশি। তোমার পড়ো না, পেশির মধ্যে যে তন্তু আছে তার নাম মায়োফিব্রিল বা মায়োফাইব্রিল। মায়ো মানে পেশি, টম মানে খণ্ড, মায়োটম মানে পেশি খণ্ড। তাহলে এদের শরীরে ডান পাশে 60, বাম পাশে 60, মোটে 60 পেয়ার মায়োটম পেশি আছে। এদের মুখ ছিদ্র দিয়ে যেন বড় খাবার ভিতরে না ঢোকে, এই জন্য মুখে চুলের মতো গঠন আছে। এগুলাকে কি বলে? ওরাল সিরি। ওরাল মানেই মুখ, সিরি মানে চুল, মুখের চুল। ওরাল সিরি মানে মুখের চুল, সংখ্যা ফিক্সড নয়। তাহলে এদের মুখে চুলের মতো গঠন আছে, যেগুলাকে ওরাল সিরি বলে। এরা বড় বড় খাবার মুখে ঢুকতে বাধা দেয়। বইয়ে লেখা আছে ওরাল সিরি সমৃদ্ধ ওরাল হুড আছে। হুডি যারা পরো তারা তো বোঝই হুড মানে কি। মানে এদের মুখটা ভেতরের দিকে ফোল্ড করা বা ভাঁজ করা। ধরো আমার মুখটা এরকম করে যদি ভাঁজ করে দেয়, এরকম মুখটা ভেতরের দিকে ভাঁজ করে ঢুকানো। ধরো রিক্সার হুড আছে না, ভাঁজ করে পিছন দিকে ফেলে রাখা যায়। তুমি হুডি পরো না, ওই মাথায় দেওয়া অংশ ভাঁজ করে পিঠের উপর ফেলে রাখা যায়। তো ওরাল হুড মানে এদের মুখটা এরকম ভেতরের দিকে ফোল্ড করা, ভাঁজ করা। সেই জন্য বলছে ওরাল সিরি সমৃদ্ধ ওরাল হুড। তাহলে মুখের চুলের মতো গঠন আছে, ওগুলাকে বলে ওরাল সিরি। আর মুখটা ভেতরের দিকে ফোল্ড করা, সেই জন্য বলছে ওরাল সিরি সমৃদ্ধ ওরাল হুড আছে। বাবা, প্রথম দিকে তো এটাকে অ্যাম্পিঅক্সাস বলতো, এখন কিন্তু বলে ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্ক মানে ফুলকা। তোমরা রুই মাছে পড়ছো না ব্রাঙ্কিওস্টেগাল পদ্মা, কিংবা পড়ছো পূর্ণ ফুলকাকে বলে হলো ব্রাঙ্ক, নকল ফুলকাকে বলছো সিউডো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা, স্টোমা মানে মুখ। তো এদের দুই প্রান্ত তীক্ষ্ণ হওয়ার কারণে প্রথম দিকে নাম ছিল অ্যাম্পিঅক্সাস, বর্তমানে নাম ব্রাঙ্কিওস্টোমা। কারণ দেখো তো, মুখ ফুলকা রন্ধ্রের কাছে, মানে ফুলকার কাছে, বা ফুলকা রন্ধ্র বা ফুলকা মুখের কাছে। ব্রাঙ্ক মানে ফুলকা, স্টোমা মানে মুখ। তাহলে ব্রাঙ্ক বা ফুলকা মুখের কাছে, জীবনে ফুলকা রন্ধ্র, এখানে ফুলকা রন্ধ্র আছে মানে ফুলকাও আছে। তাহলে এদের ফুলকা রন্ধ্র বা ফুলকা মুখের কাছে, ব্রাঙ্ক স্টোমার কাছে। এই জন্য এদের বর্তমান নাম ব্রাঙ্কিওস্টোমা। কি স্টোমা? ব্রাঙ্কিওস্টোমা। এদের লার্ভা কি? ইউরোকর্ডাটাদের তো ট্যাডপল। এদের লার্ভার আলাদা করে স্পেশাল নাম নাই বইয়ে। তোমরা বলবা এদের লার্ভাটা সিলিয়েটেড লার্ভা। এদের লার্ভাতে অনেক সিলিয়া থাকে, চোখের পাতার চুলের মতো।
তাই বলবো এদের লার্ভাটা হলো সিলিয়েটেড লার্ভা। সিলিয়েটেড লার্ভা। বাবারা আমি আরেকবার রিপিট করব, মনোযোগ। সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের, সেফাল মানে যেহেতু মাথা, মাথার থেকে শুরু করে লেজ পর্যন্ত নটোকর্ড, নটোকর্ডের উপরে আছে নার্ভ কর্ড। এই নটোকর্ড কখনোই মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না, তার মানে আজীবনই নটোকর্ড। এই জন্য তোমরা পড়ছো, সবাই পড়ছো, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়। আমরা মেরুদণ্ডী, আমাদের কিন্তু ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল, তার মানে সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু কর্ডেট হলেই মেরুদণ্ডী নয়। দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না। কর্ডাটা পর্বের হওয়া সত্ত্বেও এরা কিন্তু অমেরুদণ্ডী। তার মানে কর্ডেট হলেই সে মেরুদণ্ডী নয়, কিন্তু মেরুদণ্ডী যারা তারা অবশ্যই কর্ডেট। তো দেখো এদের নটোকর্ড কখনো মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না, তার মানে এরা অমেরুদণ্ডী। কিন্তু তার মানে কর্ডেট হলেই মেরুদণ্ডী নয়, কিন্তু মেরুদণ্ডী যারা তারা অবশ্যই কর্ডেট। এদের দেহ লম্বা, দুই দিক থেকে চাপা, দুই প্রান্ত সরু, এক তীক্ষ্ণ, দুই প্রান্ত তীক্ষ্ণ হওয়ার কারণে এই উপপর্বের প্রাণীদের কি বলে? অ্যাম্ফি অক্সাস। অ্যাম্ফি মানে উভয় বা দুই, অক্সাস মানে তীক্ষ্ণ, দুই প্রান্তই তীক্ষ্ণ, তাই এদের বলে অ্যাম্ফি অক্সাস। বলে মানে প্রথম দিকে বলতো। কেমন তীক্ষ্ণ? বল্লম আছে না যুদ্ধ করার বল্লম, বল্লমের আগা বা অগ্রভাগের মতো, তাই এদের বলে কি বল্লাকার প্রাণী বা ভল্লাকার প্রাণী। বল্লাকার মানে বল্লমাকার। এদের ফুলকা রন্ধ্র আছে, যেগুলা এই যে অ্যাট্রিয়াম গহ্বরে উন্মুক্ত হয়। অ্যাট্রিয়াম গহ্বর আবার অ্যাট্রিওপোর ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত। এদের 60 পেয়ার গ্রেটার দেন আকৃতির মায়োটম পেশি আছে, খন্ড খন্ড পেশি আছে, যেন দেহ এদিক ওদিক করে একে বেঁকে চলাচল করতে পারে। এই জন্য খন্ড খন্ড পেশি, টুকরা টুকরা পেশি, যেন শরীর আঁকা বাঁকা করতে পারে। মায়োটম পেশি 60 পেয়ার। এদের মুখে যেন বড় খাবার না ঢোকে, এই জন্য চুল আছে, যেগুলাকে বলে ওরাল সিরি। আর মুখটা ভিতরের দিকে ফোল্ড করা, ভাঁজ করা, এই জন্য বলছে ওরাল সিরি সমৃদ্ধ, ওরাল হুড আছে। ওরাল মানে তো মুখ। এদের লার্ভা সিলিয়া যুক্ত, আমরা এদের লার্ভাকে কি বলবো? সিলিয়েটেড লার্ভা। বাবারা এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা এ পর্যন্ত কি বুঝতে পারছো বাবা? একটু জানাও। অসুস্থ বাবা, এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? ভিডিওটা বুঝতে পারছো? ক্লাস কেমন বুঝতে পারতেছো একটু জানাও তো। আমি আর অল্প 5 মিনিট পড়াবো, পরের দিন একটু বেশি টাইম পড়াবো। পরের দিনে 8:30 থেকে ধরো 10:15 পর্যন্ত পড়াবো। আজকে একটু কম পড়াবো, আর 5 মিনিট পড়াবো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। এই 5 মিনিটেই গুরুত্বপূর্ণ পড়াবো। তোমরা ক্লাসটা কেমন বুঝতে পারছো বলো তো? এতদিন যে সমস্যাগুলো ছিল, আনক্লিয়ার ছিল বিষয়গুলো, তোমরা সেই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও তো, তাহলে আমার ক্লাস নেওয়ার সার্থক মনে হবে। এই 8টা পর্যন্ত অফলাইন পড়াচ্ছি টানা, তারপরে আবার রেস্ট বেশিক্ষণ না নিয়ে ক্লাস নিচ্ছে, এই যে কষ্ট হচ্ছে। তোমরা যদি ভালো বুঝতে পারো তাহলে আমার কষ্টটা সার্থক। ওকে, সবাই বুঝতে পারছো বলতেছো? তাহলে আমি সেফালোকর্ডাটা উপপর্বের আর একটা জিনিস পড়াবো। আচ্ছা, অনেক তথ্য তো বললাম, তোমরা তো ভালো বুঝতে পারছো বলছো। 2টা প্রশ্নের উত্তর চাই, কেমন পারো দেখি। রেডি? ফার্স্ট উত্তর দিবা, আমি লেখাটা সরে দেই, স্লাইডটা আমি সরে দেই, তোমরা আমাকে উত্তর দিবা সুন্দর করে। সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের প্রথম দিকে কি নাম ছিল? এর তো বল্লমাকার বা ভল্লাকার প্রাণী দিকে তো ল্যান্সলেট প্রাণী বলে। ল্যান্সলেট, ল্যান্সলেট মনে রেখো, বল্লমাকার বা ভল্লাকার। কিন্তু প্রথম দিকে দুই প্রান্ত তীক্ষ্ণ বলে
প্রথম দিকে এদের কি নাম ছিল আর বর্তমান নাম কি? দুইটা উত্তর একসাথে লিখবা। সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দুই প্রান্ত তীক্ষ্ণ বলে প্রথম দিকে এদের কি নামে ডাকা হতো, আর মুখ ফুলকার কাছে বা ফুলকা মুখের কাছে বলে বর্তমানে এদের কি নাম বলা, কি নামে ডাকা হয়? হ্যাঁ, প্রথম দিকে অ্যাম্ফিঅক্সাস ডাকা হতো। সবাই সঠিক উত্তর দিচ্ছে অ্যাম্ফিঅক্সাস। আচ্ছা, আমার যদি কোনো বানান ভুল হয় ওটা বই হিসেবে তোমরা ঠিক করো, বইয়ের অনুসারে, কারণ আমার পড়ানোর সময় বলার দিকে মনোযোগ বেশি থাকে তো। অ্যাম্ফিঅক্সাস লিখতেছো সবাই, সঠিক উত্তর দিচ্ছ। বর্তমান নাম কি একটু বলো তো বাবা, বর্তমানে কি বলি আমরা? মুখ ফুলকার কাছে বা ফুলকা মুখের কাছে বলে বর্তমানে কি বলি? অ্যাম্পিঅক্সাস লিখতেছো সবাই, বর্তমানে কি বলি আমরা? হ্যাঁ, বর্তমানে আমরা, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ব্রাঙ্কিওস্টোমা বলি। বর্তমানে বলি ব্রাঙ্কিওস্টোমা, পূর্বে বলতাম অ্যাম্ফিঅক্সাস। ওকে, এটা তো ভালো বুঝতেছে মনে হচ্ছে। লাস্ট বিষয়টা আলিম স্যারের বই থেকে বলতেছি, যে বইয়ে লেখা আছে সোলেনো সাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র এদের। যারা প্লাটিয়েল মিন্টিস পড়ছো তারা জানো প্রোটোনেফ্রিডিয়াল মানে আদি অনুন্নত রেচনতন্ত্র। তাহলে প্রোটোনেফ্রিডিয়াল ধরনের সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র সেফালোকর্ডাটাদের, এটা আমরা বুঝবো। এটা বুঝে ক্লাস শেষ করব, আর 5টা মিনিট একটু কষ্ট করে শোনো। অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ধন্যবাদ সবাইকে। তাহলে বাবারা, এদের রেচনতন্ত্র সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। প্রোটোনেফ্রিডিয়াল ধরনের আমরা বুঝি যে অনুন্নত আদি প্রকৃতির অনুন্নত রেচনতন্ত্র। কিন্তু সোলেনোসাইট কোষ সমৃদ্ধ বলছে কেন? ধরো এটা শিকা কোষ, মনে আছে শিকা কোষের কথা? মনে থাকার কথা। প্লাটিহেলমিনথিসদের রেচনতন্ত্রে পড়ছো শিকা কোষ। এটা ধরো শিকা কোষের ফাঁকা জায়গা, লুমেন। বলতো শিকা কোষের লুমেনে একগুচ্ছ কি থাকবে? শিকা কোষের লুমেনে একগুচ্ছ সিলিয়া থাকবে, এবং সিলিয়াগুলো আন্দোলিত হলে তখন আগুনের শিখার মতো দেখতে লাগবে, তাই তো এই পুরা কোষটার নাম শিকা কোষ। তাহলে বলতো এই যে রেচনতন্ত্রে শিকা কোষ আছে, এই রেচনতন্ত্র প্রোটোনেফ্রিডিয়াল না মেটানেফ্রিডিয়াল ধরনের? অবশ্যই প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। তাহলে দেখো, ধরো ইউরোকর্ডাটা, ধরো তুমি ইউরোকর্ডাটাদের এটা রেচনতন্ত্রের শিকা কোষ। শিকা কোষ কেন বলে তোমরা এটা বুঝে গেছো, যে এই কোষের লুমেনে একগুচ্ছ সিলিয়া আছে, ওরা এখানে যখন নড়াচড়া করে তখন দেখতে আগুনের শিকার মতো মনে হয়। তো সারা দেহ থেকে বা দেহের বিভিন্ন অংশ থেকে কিছু কোষ এই শিকা কোষে বর্জ্য আনে দেয়। সারা দেহ থেকে কিছু কোষ শিকা কোষের লুমেনে বর্জ্য আনে দেয়। এই কোষগুলোর নাম সোলেনোসাইট কোষ। সাইট মানে কি? পরিণত কোষ। সোলেনো মানে কি? পাইপ, পাইপ। তাহলে সোলেনোসাইট কোষগুলো পাইপের মতো, সোলেনোসাইট কোষগুলো পাইপের মতো কোষ। তাহলে দেখো তো, এই যে রেচনতন্ত্র, এই যে একটা শিকা কোষ, রেচনতন্ত্রে শিকা কোষ আছে, তাহলে রেচনতন্ত্র কি প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। আর সারা দেহ থেকে এই রেচনতন্ত্রে বা শিকা কোষের লুমেনে বর্জ্য আনে দেয় কে? এই সোলেনোসাইট কোষ। তারপর সিলিয়া নড়াচড়া করে বর্জ্যগুলোকে রেচন নালীর দিকে দেয়, তারপর দেহ থেকে বের হয়। তাহলে দেখো তো, এই যে এদের যে রেচনতন্ত্রে শিকা কোষ আছে, তাহলে রেচনতন্ত্র অনুন্নত প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। রেচনতন্ত্রে বর্জ্য আনে দেয় কে? পাইপের মতো কোন কোষ? সোলেনোসাইট কোষ। এই জন্য বলছে যে সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র।
এদের রেচনতন্ত্র সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। রেচনতন্ত্রে শিকা কোষ আছে, কিডনি নাই, তাহলে এটা প্রোটোনেফ্রিডিয়াল ধরনের, অনুন্নত। আর এই শিকা কোষের লুমেনে বর্জ্য নিয়ে আসে দেয় কে? সোলেনোসাইট কোষ। এই জন্য বলছে যে এদের রেচনতন্ত্র সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। আর একটা সুবিধা হলো এই শ্রেণীর কোন এই উপপর্বের কোন শ্রেণী পড়া লাগতেছে না তোমাদের। তাহলে আমরা এখন ভার্টিব্রাটা উপপর্ব পড়ব মঙ্গলবার। তোমরা ক্লাসটা কেমন বুঝতে পারছো জানাও, আর ক্লাস শেয়ার করে দিও, মানুষের কাছে পৌঁছাক ক্লাসগুলো, মেনশন করে দিও ফ্রেন্ডদের, ওরা দেখুক ক্লাস। তাহলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিও, ফ্রেন্ডদের মেনশন করে দিও। আমরা ক্লাসটা শেষ করব এখানে। আমি একটু অসুস্থতা অনুভব করছি, শরীরটা একটু খারাপ। বৃহস্পতিবারে দেখা হবে তোমাদের সবার সাথে। ভালো থাকবা সবাই। ওকে, আসসালামু আলাইকুম।